যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ আমাদের ছিল, তা হচ্ছে জনসম্পদ। আমাদের এই জনসম্পদ তারা এতটাই দক্ষ ছিলেন, আপনারা জানেন আমাদের তাঁত শিল্পীদের দক্ষতা তখন পৃথিবীর মানুষের কাছে বিস্ময়কর ব্যাপার ছিল। প্রচলিত কথা আছে, ঢাকার বাদশার কাছে তার মেয়ে যখন হাজির হলেন, বাদশাহ তার চোখ ঢেকে ফেললেন, মেয়েকে বললেন তুমি নির্লজ্জ, তুমি উলঙ্গ হয়ে আমার কাছে এসেছো। মেয়ে বলছেন উলঙ্গ নই, আমি মসলিন শাড়ি 7 পাক দিয়ে পরে এসেছি। এটা গল্প হতে পারে, কিন্তু যেটা বোঝাবার চেষ্টা করা হয়েছে যে আমাদের তাঁত শিল্পীদের কত দক্ষতা ছিল, আমাদের মৃৎশিল্পীদের দক্ষতা ছিল, আমাদের দেশের কামার কুমার এদের দক্ষতা এমন পর্যায়ে ছিল যে ব্যবসায়ীরা ব্যবসা করতে এলেন এবং ধীরে ধীরে তাদের শ্রমটাকে তারা লুণ্ঠন করে নিয়ে চলে গেলেন। আজকে দেখবেন বহু পুস্তক লেখা হচ্ছে, বহু আলোচনা হচ্ছে যে ইংরেজ আমাদের দেশ থেকে কত লুণ্ঠন করে নিয়ে গেছেন। এটা স্বাভাবিক, পুঁজিবাদের ধর্ম। সেই ইংরেজের বিরুদ্ধে আমাদের লড়াইটা যখন শুরু হলো, প্রথম লড়াই হলো আপনারা জানেন 1857 সালে, যেটাকে বলা হয় সিপাহী বিদ্রোহ। সিপাহী বিদ্রোহ আসলে ছিল কৃষক বিদ্রোহ। কেন কৃষকের ঘরের সন্তানেরাই সিপাহী হতেন। আমি টুকরো টুকরো করে আপনাদের শুধু স্মৃতি রোমন্থনের জন্য আমি সূত্রগুলো ধরিয়ে দেব, আপনাদের বিচার করতে হবে। এবং যখন সেই লড়াইটা হলো ঐক্যবদ্ধভাবে, ধর্ম নির্বিশেষে, তখন ইংরেজ যারা চালাক অত্যন্ত, তারা তো সভ্যতার অনেক অগ্রগামী শক্তি হিসেবে দাবি করেন। তারা দেখলে এই একতা যদি মানুষের থাকে, তাহলে ওদের পক্ষে বেশি দিন ভারতবর্ষের মাটি থেকে সম্পদ লুণ্ঠন করা সহজ কাজ হবে না। অতএব বিভাজন তৈরি করো। ইংরেজরা এরকম পৃথিবীর বহু দেশে বিভাজন তৈরি করেছেন। সেই বিভাজনের সূত্র হলো ধর্ম। যুগ যুগ ধরে, প্রায় 1-1,500 বছর ধরে ভারতবর্ষের মানুষ পাশাপাশি বসবাস করেছেন, কেউ কারো ধর্ম নিয়ে প্রশ্ন তোলেননি। সেজন্যই রবীন্দ্রনাথ বলেছিলেন যে এটা হচ্ছে মহামানবের মিলন তীর্থ, যেখানে সব ধরনের মানুষ এসেছেন, বৌদ্ধ, খ্রিস্টান, আর্য, অনার্য, দ্রাবিড়, চীন, সব কুন্দল, মোগল, পাঠান এক দেহে হলো লীন। এই যে ভারতবর্ষ, সেই ভারতবর্ষকে কি করে আমরা দখলে রাখতে পারি, সেই চিন্তার ক্ষেত্রে ছিল ধর্মীয় বিভাজন। তারা গল্প হাজির করলেন যে এই কৃষকেরা তো আমাদের শোষণের বিরুদ্ধে বিদ্রোহ করেনি, তারা বিদ্রোহ করেছে তার কারণ তাদের মনে হয়েছে ওই যে টোটার মধ্যে গরুর চর্বি আর শুয়োরের চর্বি মাখানো আছে, তাই তাদের মধ্যে বিদ্রোহ হয়েছিল। এবং 1857 পর তারা আরো 100 বছর শাসন করেছিলেন শুধুমাত্র আমাদের অনৈক্যের জন্য। এবং ভারতবর্ষের ঐক্যবদ্ধ আন্দোলনটা শুরু হলো, আপনারা জানেন যে এখন জালিয়ানওয়ালা বাগে একটা ছোট্ট পার্কের মধ্যে এইরকমই একটি সমগ্র অঞ্চল জুড়ে পার্ক, কারণ আপনারা অনেকেই আজকাল বেড়াতে যান, স্বর্ণ মন্দির দেখতে প্রচুর আমি দেখেছি বাংলার মানুষ যান, তারা নিশ্চয়ই কি ওখানে জালিয়ানওয়ালা বাগটা দেখেছেন। ছোট্ট একটা পার্কের মধ্যে তারা জড়ো হয়েছিলেন। কি তাদের বক্তব্য ছিল? তাদের বক্তব্য ছিল যে আমাদের ওপর এমন কর চাপানো হচ্ছে এবং জুলুম করে কর নেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে বিদ্রোহ হবে, তার বিরুদ্ধে মানুষ কথা বলবেন। তখন রাওলাট আইন এলো, না না, সরকারের বিরুদ্ধে কথা বলা যাবে না, এখনো হচ্ছে, সরকারের বিরুদ্ধে কথা বলা যাবে না। এবং তারা মনে করলেন যে ওই জালিয়ানওয়ালা বাগে যারা জড়ো হয়েছিলেন, তারা জড়ো হয়েছিলেন কেন? বৈশাখী উৎসব পালন করার জন্য। পয়লা বৈশাখ আমরা যেমন সকলে আনন্দ করি, একসঙ্গে জড়ো হওয়ার চেষ্টা করি, সেই রকম তখন তারা জড়ো হয়েছিলেন। ইংরেজ শাসক ভাবলেন এরা বিদ্রোহ করতে এসছে, তাদের নির্বিচারে গুলি করে হত্যা করলেন। হত্যা করার পর সমস্ত ভারতবর্ষের মানুষ হতবাক হয়ে গেল, কথা বলতে পারছে না, বিমূঢ় যে এইরকম নৃশংস হত্যা হতে পারে। তখন একজন লোক প্রতিবাদ করেছিলেন, তার নাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি প্রতিবাদ করে মহারানীর দেওয়া সর্বোচ্চ সম্মান নাইট উপাধি তখন পৃথিবীর যে কোনো স্তরের বুদ্ধিজীবীরা বা কৃতি মানুষ পাওয়ার জন্য লালায়িত ছিলেন, সেই নাইট সেটাকে তিনি ছুঁড়ে ফেলে দিলেন রানীর মুখের উপরে। ছুঁড়ে ফেলে দিয়ে কি বললেন? তিনি বললেন যারা আমার দেশের নিরীহ মানুষের মানবাধিকার রক্ষা করতে পারে না, তাদের আমি সভ্য জাতি মনে করি না, এবং তাদের দেওয়া সম্মাননা আমি গ্রহণ করতে পারি না।
একটা চিঠি গোটা পৃথিবীকে নাড়িয়ে দিল। সমস্ত পৃথিবী জুড়ে প্রশ্ন উঠতে শুরু করলো, কে এক এশিয়ান কবি, তার এত স্পর্ধা, সে মহারানীর সম্মাননা ফিরিয়ে দেয়, কেন ফিরিয়ে দিল? এই নিয়ে যখন আলোচনা হচ্ছে তখন ইংল্যান্ডের পার্লামেন্টে প্রশ্ন উঠে গেল যে আমরা সভ্য জাতি বলে মনে করি, আমরা ভারতবর্ষে কিরকম অত্যাচার করছি। একজন পার্লামেন্টেরিয়ান প্রশ্ন করলেন, তখন সেখানে এই ডায়ারকে ডেকে পাঠানো হলো যে তুমি বলো কেন তুমি এইরকম নির্বিচারে হত্যা করেছ। ডায়ার ঔদ্ধত্যের সঙ্গে বললেন, আমার গুলি ফুরিয়ে গিয়েছিল, যদি আমার স্টকে আরো গুলি থাকতো আমি আরো খুন করতাম। তার কারণ ওই অসভ্য ভারতবাসীকে যদি শাসন করতে হয় তবে তাদের চাবুকের ওপর শাসন করতে হয়।